আচ্ছা ঠিক আছে, তাহলে দেখতেছি, দেখি। হ্যাঁ ভাইয়া, হইছে, পাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি জি যা। ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই কি অ্যাড হয়েছে? একটু নূর মোহাম্মদ, এফ, জন, নূর। হ্যাঁ ভাইয়া, সবাই অ্যাড হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। পড়াশোনার কি অবস্থা একটু বলেন? পড়াশোনার গতি কেমন চলতেছে? জি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় নিয়ে অধীর আগ্রহে বসে আছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেজবাউর রহমান স্যারকে। সে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আসলে এই ফর্মটা আজকে থেকে যদি 2 বছর আগে বলেন বা 5 বছর আগে বলেন, এই কথা প্ল্যাটফর্মটা শুনতে ছিল না। প্রবলেম হইতেছে ভাইয়া। কথা শোনা যাচ্ছে না? না, অনেক আসতে শুনতে জি পারতেছি শোনা আপনি। যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু জোরে বলার চেষ্টা করতেছি। বলছি, মেজবাউর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে যে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, এর জন্য। এই 5 বছর আগে এই প্ল্যাটফর্মটা ছিল না, আমাদের সময় এই প্ল্যাটফর্মটা কি ছিল না। সে যে নার্সিং মেককে শুরু করছে, অনলাইন এবং অফলাইন দুইটা থেকেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাই যুক্ত হতে পেরেছি, আমাদের প্রয়োজনকে মেটাতে পেরেছি। এর জন্য মেজবাউর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে সাথে নার্সিং মেডকেও অসংখ্য ধন্যবাদ। যাতে করে আমরা আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দিতে পারি, এটা সর্বোচ্চ চেষ্টা করব। কথা শোনা যাচ্ছে তো? জি ভাইয়া। আচ্ছা, জি শোনা ভাইয়া। থাকলে অবশ্যই বলবেন। তাহলে আমরা আজকে একটু জ্যামিতি থেকে আলোচনা করি, ঠিক আছে? যেহেতু আপনাদেরকে আমরা শীট এখনো দিতে পারি নাই, আসলে যাদের কাছে করতে দেওয়া হয়েছে প্রায় অন্যগুলো সবই পাওয়া গেছে, ম্যাথটা একটু হয়তো বাকি আছে। কথা বুঝছেন? এটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। তবে আমি যে আলোচনা যেটা করি, এটাকে আপনারা ক্লিয়ার বোঝেন কিনা সেইটা একটু আমাকে কনফার্ম করবেন। জি ভাইয়া। আচ্ছা, আসলে বিষয়টা হয় কি, আমরা একটা ক্লাসে যখন, আমরা ছোটবেলায় যখন ক্লাস করছি, অনেক স্যারের ক্লাসে হয় কি, ঘুম চলে আসে। আবার অনেক স্যারের ক্লাসে ঘুম আসে না, ঠিক আছে? আবার অনেক স্যারের ক্লাসে মনে হয় যে স্যারটা এখনো বের হয় না কেন, এরকম হয়তো না? কি বলেন? আবার এমনও হয়তো অনেক স্যারের ক্লাস আমরা করতাম না, যে এই স্যারের ক্লাস আজকে স্কুলেই যাব না। কি বলেন আপনারা, এরকম কি হয়তো? না ভাই, আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে আমরা একদম জ্যামিতির বেসিক থেকে আজকে শুরু করব। ঠিক আছে? আমাকে কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। তাহলে জ্যামিতির বেসিক বেসিক থেকে যদি শুরু করি, তাহলে জ্যামিতির ইংলিশ প্রতিশব্দ হচ্ছে জিওমেট্রি। তাহলে জ্যামিতি দুইটা ভাগ, জ্যা আর হচ্ছে ভূমি। তাহলে জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ আসে কি ভূমির পরিমাপ। তাহলে আমরা এই যে বাস্তব জীবনে আসলে জ্যামিতির ব্যবহারটা কিসের জন্য আমাদের লাগবে? বিভিন্ন জমিজমা হিসেবের ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? আসলে জ্যামিতিটা আমরা কেন পড়ি? এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি, এটার আসলে বাংলাদেশের বাস্তব ব্যবহার নেই। এর ব্যবহার বিদেশে হয়তো বা আছে। তো বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন সমাজকর্ম বলেন বা আরো বিভিন্ন সাবজেক্ট আছে, এর ব্যবহার বাংলাদেশে নেই বললেই চলে, বাস্তব কোনো ব্যবহার নেই। ঠিক আছে? যে কারিগরি যে শিক্ষাটা, হ্যাঁ, আমরা যেটা পড়াশোনা করি এটার বাস্তব কোনো ব্যবহার পাই না। কিন্তু নার্সিং এর ক্ষেত্রে এটা কিন্তু আমরা যেটা পড়াশোনা করি এটার বাস্তব ব্যবহার আছে। কথা বুঝতে পারছেন? তাহলে জ্যামিতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওমেট্রি। জ্যা আর হচ্ছে মিতি। জ্যা অর্থ হচ্ছে ভূমি আর মিতি অর্থ পরিমাপ। তাহলে এক কথায় কি আসে? জ্যামিতি হলো একটি কি স্থান ভিত্তিক বিজ্ঞান। জ্যামিতিকে একটা অপর নাম কি বলা হয়? স্থান ভিত্তিক বিজ্ঞানও বলা হয়। জ্যামিতিকে আরেকটা নামে কি বলা হয়? বলে আমার কথা শুনতে পাচ্ছেন? স্থানভিত্তিক বিজ্ঞান। হ্যাঁ, স্থান ভিত্তিক বিজ্ঞান। বিজ্ঞান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জ্যামিতি পর্যায়ক্রমে সামনের দিকে আগাবো। যদি আমি প্রত্যেকটার দুইটা করে সংজ্ঞা দেওয়ার কি আজকের ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড থাকবে, আপনাদেরকে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এরপরে সমস্যা নেই যাদেরকে একটু নেট সমস্যা হচ্ছে, যদি কেউ ক্লাস থেকে চলে যান অবশ্যই আমাকে ইনফর্ম করে তারপরে যাবেন, এটা আমার অনুরোধ রইল। ক্লাসটা অবশ্যই পাবেন। আর হচ্ছে যদি নেটের সমস্যার কারণে কেউ কথা না শুনতে পারেন, এটা অবশ্যই আমাকে বলবেন, আমি আবার বলার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? আমরা যেটুকু আলোচনা করবো এইটুকু কি ক্লাসের মধ্যেই আমাদের এটা কি হয়ে যায়। জি ভাইয়া। কথা বুঝছেন? এটা আমরা চেষ্টা করব। তাহলে জ্যামিতির অর্থ কি? জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। তাহলে এক কথায় কি আসে? জ্যামিতি অর্থ কি ভূমির পরিমাপ। আর জ্যামিতিকে আরেকটা কি নামে বলা হয়? জ্যামিতি পরিমাপ। হলো স্থান ভিত্তিক বিজ্ঞান। জ্যামিতিকে আরেকটা ভূমির নামে কি বিজ্ঞান, বলা হয়? ভূমিভিত্তিক বিজ্ঞান। স্থান ভিত্তিক বিজ্ঞান। এটা নবীর থেকে আসতে পারে। সব যে একদম কঠিন প্রশ্ন আসবে তেমন না, সহজ প্রশ্নও কি আসে। এরপর যদি আমরা আসি যে বিন্দু, ঠিক আছে, বিন্দুর কথা যদি আসি, ইংলিশে বলা হয় পয়েন্ট। পয়েন্ট অর্থ বিন্দু। ঠিক আছে? তাহলে বিন্দুর সংজ্ঞাটা কি আসে? এখন বিন্দু কিন্তু আমরা সবাই চিনি, চিনি কি না? এখন এইটা বিন্দুটা আসলে এই পর্যায়ে এসে আপনাদের বোঝানোর মতো আমার কিছুই নেই। তবে হয়তো বাকি বিন্দুটা সবাই চেনেন, কিন্তু সংজ্ঞা জিজ্ঞেস করলে হয়তো বাকি বলতে পারবেন না। হ্যাঁ, এখন আমরা যে শুধু নিজেদের বোঝার জন্যই পড়বো এটা কিন্তু না, আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে এদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে কি যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ উচ্চতা কিছুই নেই, একটা বিন্দু, একটা জাস্ট ডট। এর কোনো কি দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, ভেদ নাই, কিছুই নেই, কিন্তু এর একটা কি আছে? অনলি অবস্থান আছে। অবস্থান আছে। একে বলা হয় কি? বিন্দু। এখন এইগুলা জাস্ট বেসিকটা জানার জন্য। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। রেখা, রেখার ক্ষেত্রে রেখাটা হচ্ছে বিন্দুর চলার পথকে আমরা রেখা বলি। একটা বিন্দু এক মাথা থেকে চলে যদি আরেক মাথায় যায় এটাকে আমরা সাধারণত রেখা বলে থাকি। ঠিক আছে? সামনে কিন্তু এর একটু ডিটেলস আসবে। ঠিক আছে? আমরা সিম্পলি শিখলাম কি রেখা, লাইন। ঠিক আছে? এখন এই লাইনটা আমরা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করি। লাইন এই শব্দটা এর আগের ক্লাসে আমি বলেছি যে আমরা অনেক ক্ষেত্রে বাংলাটা বললে বুঝি না, কিন্তু ইংলিশটা যদি বলি তাহলে আমরা সবাই ইজিলি এটা কি বুঝতে পারি। আবার অনেক ক্ষেত্রে হয় কি ইংলিশটা বললে বুঝি না, কিন্তু বাংলাটা বললে আমরা কি বুঝতে পারি। যেমন আমরা যদি বলি কেদারা, হয়তোবা যারা জানে তারা বলতে পারবে এটা চিনি, কিন্তু বেসিক্যালি একটা রিক্সাওয়ালাও কেদারা চিনে না হয়তো। কেন চিনে না? এই শব্দটার প্রচলন নেই। যদি বলা হয় চেয়ার তাহলে কিন্তু সবাই চিনে। কি ভুল বললাম? জি ভাইয়া। আমি কি ভুল বললাম? না এখন ভাইয়া। এই না ভাইয়া।
আচ্ছা, এই রেখাটা, এটা কিন্তু যারা পড়াশোনা না করছে এটা রেখা কি বুঝবে না, ঠিক আছে? তারা হয়তো অন্য কিছু ধারণা করবে, কিন্তু যদি লাইন বলা হয় তাহলে এটা সবাই বুঝবে আসলে লাইনটা কি। আমরা যখন ছোটবেলায়, ভাইয়া আপনার কথা কাটা কাটা আসে, নেট প্রবলেম না, আমার এই জায়গায় কোনো নেট প্রবলেম নেই, আপনার ওই জায়গায় হয়তো বা একটু নেট প্রবলেম। যে জায়গায় নেটটা ভালো পায় আপনি সেই জায়গায় একটু যাওয়ার চেষ্টা করেন, ক্যামেরাটা অফ রাখেন, কোনো সমস্যা নেই। ধৈর্য সহকারে কথা শোনেন, আর আপনারা আমার ক্লাসের জন্য ধৈর্য ধরে বসে আছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে লাইনটা আমরা কি বললাম, যে বিন্দুর চলার পথকে আমরা কি বলতে পারি, লাইন। এরপরে হচ্ছে এই লাইনের ক্ষেত্রে সরল রেখা আছে, বক্ররেখা আছে, ঠিক আছে? তাহলে সরল রেখাটা কি, একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে পৌঁছতে যদি কোনো প্রকার দিক পরিবর্তন না করে, ঠিক আছে, কোনো প্রকারে যদি দিকটা পরিবর্তন না হয়, এটাকে আমরা কি বলতে পারি, সরল রেখা। আর বক্ররেখা কি, একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে পৌঁছতে যদি কোনো দিক পরিবর্তন হয়, তাহলে তাকে আমরা কি বলতে পারি, বক্ররেখা। এগুলো একদম সিম্পল, এর জন্য কিন্তু আমি বেশি সময় নিচ্ছি না, একবার একটু বলে যাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে কার্ভ, ঠিক আছে? বক্ররেখার ইংলিশ শব্দটা হচ্ছে কার্ভ, ঠিক আছে? এরপর হচ্ছে সমান্তরাল রেখা, ঠিক আছে? এই সমান্তরাল রেখাটা এটা আমরা কিভাবে মনে রাখবো, সমান্তরাল হচ্ছে এই রেখাটা হবে প্রত্যেকটা সাইড থেকে এর দূরত্ব, একটা রেখা থেকে আরেকটার দূরত্ব হবে সমান, ঠিক আছে? যদি দুইটা রেখা, আমরা দুইটা লাইন অঙ্কন করি, এ এবং বি, নিচে একটা কি আঁকলাম, সি এবং ডি, তাহলে এইটা সমান্তরাল রেখা কখন হবে, সমান্তরাল হবে যদি এই রেখা দুইটার দূরত্ব কি হয়, সমান হয়। এ এবং সির থেকে দূরত্বটা এবং বি এবং ডির থেকে দূরত্বটা সমান হয়, তাহলে এটা হবে কি, সমান্তরাল রেখা। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সামান্তরিক, সামান্তরিকদের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে? উপরের রেখা আর নিচের রেখার দূরত্বটা কি হবে, প্রত্যেকটা সাইড থেকে হবে কি, সমান। তাহলে দুইটি সরলরেখা যদি পাশাপাশি বা পরস্পর মধ্যে কি সমান দূরত্ব বজায় থাকে, দুইটা রেখার মধ্যে কি সমান দূরত্ব যদি বজায় থাকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সমান্তরাল রেখা। তবে খাতা কলম কি সবার কাছে আছে? জি ভাইয়া। তাহলে যেটা ইম্পর্টেন্ট মনে করেন এটা অবশ্যই লিখে রাখবেন, আর যেটা একদম না লিখলেই হয় সেটা কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? এইটা একটু লিখে রাখেন, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, একটু নোট করেন, রেখা, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, লিখছেন? একটু সংক্ষেপে লিখে, এরকম ডিটেলস লেখার দরকার নাই, যাতে পরে একটু দেখলে মনে পড়ে, সেইভাবে একটু কি লিখে রাখবেন জাস্ট। তাহলে রেখার কোনো কি প্রান্ত বিন্দু নেই, কিন্তু রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু থাকে, রেখার হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু থাকে। রেখার প্রান্ত বিন্দু কয়টা, ও সরি, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, কিন্তু রেখাংশের প্রান্ত বিন্দু থাকে কয়টা, দুইটা। কথা কি শুনতে পারছেন আমার, একটু রেসপন্স করতে হবে। জি ভাইয়া। জি ভাইয়া। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, এটা দুই দিকে সে ইচ্ছে মতো কি করতে পারবে, দিতে পারবে, কথা বুঝতে পারছেন? কিন্তু রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু থাকে, ঠিক আছে? রেখাংশ লেখা একটু লিখে রাখেন, প্রান্ত বিন্দু দুইটি, রেখা লিখে লিখে রাখেন সামনে, যে কোনো প্রান্ত বিন্দু নেই। এরপরে আছে রশ্মি। আমরা যখন জ্যামিতি 6, 7, 8, 9 এ পড়েছি, তখন কিন্তু আমরা যখন সম্পাদ্যর ক্ষেত্রে, ঠিক আছে, যে একটি ত্রিভুজের একটি বাহু এবং একটি কোণ x, ঠিক আছে, x তো আমরা পরে ধরে নেই, এবং কি দেওয়া থাকে, একটি কোণ দেওয়া থাকে, তাইলে বাহু অনেক ক্ষেত্রে দুইটা দেওয়া থাকে, তিনটা দেওয়া থাকে, একটা দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে কি ত্রিভুজটি আঁকতে হবে, তখন আমরা বলি না যে কোনো রশ্মি বিই লই বা বিই নেই, এখন পড়ে আসছি না আমরা? জি ভাইয়া। আচ্ছা, তখন কিন্তু এইটা স্যার আমাদের ক্লিয়ার করে নাই যে রশ্মি লেখা যাইবে কিনা। এখন অনেক জায়গায় দেখছেন রশ্মি লেখা, অনেক জায়গায় দেখছেন রেখাংশ লেখা, কিন্তু আপনারা পরীক্ষায় খাতায় লেখার সময় হয়তো রেখা লিখে আসছেন, বা হয়তোবা না বুঝে অনেকে রেখাংশও লিখছেন, বাকি রশ্মিও লিখেছেন। আসলে এখন এই বিষয়টা আমরা ক্লিয়ার হব,
ঠিক আছে, ওই সময় না বুঝে আমরা লিখেছি। কেউ কি বুঝে লিখেছেন? সত্য কথা বলবেন। ভাই না ওই ভাইয়া। রশ্মি রশ্মিটার হচ্ছে মাথায় একটা তীরের মতো দেয়া থাকে, যেটা হ্যাঁ, হচ্ছে রশ্মিটা শেষ হয়ে মাথায় যায়। একটা তীরের মতো দেওয়া তীরের থাকে। মতো। আর তাহলে রেখাংশ যেটা, ওইটা হচ্ছে আপনার পুরাটাই টান, ওটার মাথায় কোনো প্রান্তে যে ওই ত্রিভুজের মতো কোনো চিহ্ন দেয়া থাকে না, ওটা হচ্ছে সোজা সরল হয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আমি এটুকু জানি, এখন আচ্ছা শিওর আচ্ছা ভাবে যাই বলতে হোক, তাহলে পারবো না। যদি কেউ জানা থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে বাকিটা আমরা কি জেনে নিলাম? রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশের প্রান্ত বিন্দু আছে কয়টা? দুইটা। আর রশ্মির প্রান্ত বিন্দু হয়েছে একটা। রশ্মির প্রান্ত বিন্দু কয়টা? একটা। একটা। কমপ্লিট লেখা? সবার লেখা হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। ঠিক আছে। এরপর যদি আসি আমরা ঘনবস্তু। এখন এই ঘনবস্তুটা আমরা আগে সিম্পলি বলি, ইট বলেন, বই বলেন, এগুলো কি আমাদের সবার চেনা আছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ঘনবস্তু। জি ভাইয়া। ঠিক আছে, তাইলে যে বস্তুর দৈর্ঘ্য আছে, ইটের কি আছে, ইটটাকে আপনারা মাথায় রাখবেন। ঘনবস্তুর উদাহরণ হচ্ছে ইট, বই, হ্যাঁ, চতুর্ভুজ আকৃতি যেগুলো। ঠিক আছে, তাহলে ঘনবস্তুর কি কি আছে শোনেন। ঘনবস্তুর দৈর্ঘ্য আছে, লম্বা না? তো আছে, লম্বা। উচ্চতা আছে। তাহলে প্রস্থ আছে, উচ্চতা আছে, তাকে কি বলা হয়? ঘনবস্তু বলা হয়। তাহলে একটু ঘনবস্তু লেখে সামনে একটু উদাহরণগুলো লিখে রাখেন। ঠিক আছে, ঘনবস্তু কোনটি এরকম আসে? ঠিক আছে, ইট, ম্যাচ, যে কোনো প্রকারের বক্স, যে কোনো প্রকারের বক্স, বই, খাতা। লিখছেন? এরপর আমাদের কাছে যে সুপরিচিত একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের সাথে আমরা সবাই কি পরিচিত? ঠিক আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে কি? কোণ। তাহলে কোণ কি? এখন এরপর থেকে আমি বিভিন্ন কোণের প্রকারভেদের কিন্তু ভিতরে চলে যাব। ঠিক আছে, তাহলে কোণ, কোণের একদম ভালো একটা সংজ্ঞা নূর মোহাম্মদ একটু বলো, কোণ কাকে বলে? সাধারণত যদি সাধারণত যদি কোনো দুইটি রেখা অংশ একই বিন্দুতে মিলিত হইলে হইলে যে যে স্থান যে যে একই স্থানে মিলিত হয় ওইটাকে সাধারণত কোণ বলা হয় ভাইয়া। আচ্ছা, তাহলে সিম্পলি আমরা কোণটা সবাই চিনি, হয়তো এগুলোর সংজ্ঞাটা আমরা, গ্রহণযোগ্য সংজ্ঞাটা আমরা বলতে পারি না বা আমরা ভুলে গেছি, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। ঠিক আছে, সবাই পড়ে আসছেন। ঠিক আছে, এখন নূর মোহাম্মদ বলেছে দুইটা কি রেখাংশ। তাহলে রেখাংশ যদি হয় রেখার অংশ বিশেষ, কিন্তু এই কোণের ক্ষেত্রে অবশ্যই সরল রেখা লাগবে। সরল রেখা ছাড়া কোণ উৎপন্ন হবে না। তাহলে যদি দুইটি সরল রেখা পরস্পর এর সাথে হ্যাঁ ভাইয়া, অবশ্যই সরল রেখা। একটা বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, তাহলে মিলিত বিন্দুতে কি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই কোণের ভিতরেই এখন একটু কোণের প্রকারের ভিতরগুলো আমরা আসি। কোণের প্রকারের ভিতরে আছে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। ঠিক আছে, এরপর আছে পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ, সরল কোণ, সমহিত কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ, একান্তর কোণ। ঠিক আছে, তাহলে এই কোণগুলো আমরা এক এক করে আসছি। তাহলে এখন সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আচ্ছা, 90 ডিগ্রির ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আমরা সিম্পল গুলোই আমরা শিখি। সমকোণ, 90 ডিগ্রি কোণকে সূক্ষ্মকোণ বলে। আচ্ছা, একটু ব্যতিক্রম কে বলতে পারবেন? ব্যতিক্রম কে বলতে পারবেন একটু বলেন। ভাইয়া, ভাইয়া। হ্যাঁ কোন বলেন। রেখাংশের লম্ব দ্বিখণ্ডক ভাইয়া বলতে দ্বারা পারবো। উৎপন্ন হ্যাঁ, সন্নিহিত কোণ দুটি প্রত্যেকে সমকোণ। আচ্ছা, তাহলে আমরা সিম্পলি মাথায় রাখবো, আমাদের আসলে মানটার দরকার হবে। কথা বুঝছেন? 90 ডিগ্রি কোণকে 90 সমকোণ ডিগ্রি বলে। আমরা সাধারণত এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাইলে দুই সমকোণের মান কত? 180 180 ডিগ্রি। ডিগ্রি। 180। তিন সমকোণ কি ভুলে গেছেন? তিন সমকোণ, কি ভাইয়া? তিন ভাইয়া সমকোণ বুঝতে পারি নাই কি বললেন। বুঝতে পারলাম না। সমকোণ 270 ডিগ্রি। 270 ডিগ্রি। তাহলে চার সমকোণ 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ঠিক আছে, 360 তাহলে ডিগ্রি। এখন এই যে দুই সমকোণের আরেকটা নাম আছে, এটা হচ্ছে সরলকোণ। দুই সমকোণকে একত্রে কি বলা হয়? সরলকোণ। সরল কোণ। কারণটা হচ্ছে এটা সরল কোণ। একই রেখায় থাকে। ঠিক আছে, এখন আমরা যদি জি একটা ভাইয়া। বৃত্ত আঁকি বা একটা, পৃথিবীটা এটা যদি কল্পনা করি, তাহলে এইটা হচ্ছে 360 ডিগ্রি।
তাহলে এটা যদি অর্ধেক করা হয় তাহলে হাফের মান কত আসে 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে, তাহলে দুইটা যে সমকোণ এটা কিন্তু একই সরলরেখায় থাকে, তাহলে এর জন্য দুই সমকোণকে কি একটা সরলকোণ বলা হয়। তাহলে এক সরলকোণের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সমকোণের আরেকটা আমরা সংজ্ঞা বলতে পারি, সেটা হচ্ছে কি একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে টানলে এবং দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন দুইটা কি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, প্রতিটি কোণের মান হয় কত? 90 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সমকোণ। ঠিক আছে, স্থূলকোণ কাকে বলে? এক সমকোণ অপেক্ষা বড় কোণকে কি বলা হয়? স্থূলকোণ বলা হয়। স্থূলকোণ বলা হয়। এরপর আসি পরবৃত্তকোণ। এটা একটু, সাধারণত হ্যাঁ পরবৃত্তকোণটা একটু এক সমকোণ অপেক্ষায় বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষায় ছোট কোণকে স্থূলকোণ বলা হয় ভাইয়া। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম একটু লেখেন পরবৃত্তকোণ। ওই স্থূলকোণের যে সংখ্যাটা কি বলছেন নূর মোহাম্মদ? জি ভাইয়া। আচ্ছা, তুমি যে সংখ্যাটা বলছো ওটাও ঠিক আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই আহামরি। কিন্তু এরপরে যে সামনে যেটা আসছে পরবৃত্তকোণ, একটু সবাই লিখে নেন। পরবৃত্তকোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল, একটু লিখে নেন। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে পরবৃত্তকোণ বলা হয়। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট। তাহলে দুই সমকোণ থেকে আবারও লিখেন, আমি বারবার বলছি যাতে আপনি লিখতে পারেন। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে পরবৃত্তকোণ বলা হয়। জি ভাই লিখছি। লেখা হয়েছে? জি আচ্ছা, ভাইয়া। এখন যে নামটা বলবো এটা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন এক্সামে এটা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, আর একজন আমাদের বেড়েছে। এটা হচ্ছে পূরককোণ। একটু সবাই খাতায় লেখেন পূরককোণ। পূরককোণ থেকে এখনই আমি অনেক প্রশ্ন, কি কি প্রশ্ন আসে এটা বলে দেবো। ঠিক আছে, প্রথমে সংজ্ঞা আমি এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি 2-3 ভাবে সংজ্ঞা বলে দেবো। বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে, সবগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমরা বলবো কি পূরককোণ। এই পূরককোণের একদম সিম্পল যে সংজ্ঞা সেটা হচ্ছে দুইটি, হ্যাঁ, কোণের ডিগ্রির পরিমাপের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটিকে ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। পূরককোণ বলা হয়। ঠিক আছে, পূরককোণ সবাই লিখেন ভাই কথা পূরককোণ। বোঝা যাইতেছে না। হ্যাঁ পূরককোণ, আমি জোরে বলতেছি পূরককোণ। করতে বলেন সবাইকে, বুঝতে হ্যাঁ, পারতেছি না। কথা শুনতে পারছেন? পূরককোণ। পূরককোণ জি কাকে বলে? ভাইয়া। পূরককোণ, জি ভাইয়া। পূরককোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি তাহলে পরস্পর দুইটি কোণকে কি বলা হয়? পূরককোণ। পূরককোণ বলা অথবা হয়। পূরককোণ। আরেকটা সংখ্যা হচ্ছে দুইটা কোণ যদি কি পরস্পর মিলিত হয় আর এর সমষ্টির মান যদি হয় 90 ডিগ্রি তাহলে তবে তাকে কি বলা হয়? পূরককোণ বলা হয়। তাহলে পূরককোণ বলা হয়। দুইটা কোণ যদি পরস্পর কি হয়? পূরককোণ। মিলিত হয় আর এর মান যদি হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে তাকে আমরা কি বলবো? পূরককোণ। এখন আপনি পূরককোণ বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু প্রশ্নে জি আসি ভাইয়া। তাহলে একদম ক্লিয়ার হবে। হ্যাঁ, রোকেয়া সিদ্দিকা, আপনি একটু বলবেন যে 35 ডিগ্রি কোণের পূরককোণ কত? 35 ডিগ্রি কোণের পূরককোণ বের করেন, তাহলে খাতা আছে না 90 সামনে? ডিগ্রি থেকে মাইনাস করতে হবে 35। হুম, কত বলেন? রুকাইয়া, 35 ডিগ্রি কোণের পূরককোণ কত? 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে, দাঁড়ান সেটা বলছি। করেন, খাতা নেই আপনার কাছে? বলবো 55। 55 ডিগ্রি। এরপরে আপনি মিউট করেন। 45 ডিগ্রি ভাইয়া। আফরোজা ও আফরিন। সরি 50 ডিগ্রি ভাইয়া। হ্যাঁ, আফরোজা আফরিন, জি ভাইয়া। আপনি জি বলবেন ভাইয়া। 60 ডিগ্রি কোণের পূরককোণ কত? 30 ডিগ্রি ভাইয়া। 30 ডিগ্রি। এরপর জিমিয়া আক্তার, আপনি বলবেন 90 ডিগ্রি কোণের পূরককোণ কত? 0 0 0, মানে কোনো পূরককোণ নাই, তাই তো? আচ্ছা, তাহলে আপনাদেরকে বুঝতে পারছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে যে সরলকোণের কথা আমি আগেই বলছি, সরলকোণটা হচ্ছে কি, এটা হচ্ছে একই সরলরেখা অবস্থিত হয়, এর মান কত? 180 ডিগ্রি। এরপর 80 ডিগ্রি। আসি আমরা
সন্নিহিত কোণ, ঠিক আছে। যদি কোনো তলে, ঠিক আছে, যদি কোনো তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু থাকে, ওই পুরোকোণের মতোই এটা হচ্ছে কি থাকবে, কোনো তলে দুইটা কোণের একটা শীর্ষবিন্দু থাকবে, ঠিক আছে। একটু জাস্ট সংজ্ঞার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কিন্তু বিষয়টা একই। আর পূরক কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে বড় হয় না, আর সন্নিহিত কোণের ক্ষেত্রে টোটাল দুইটা কোণটার মান হবে 90 ডিগ্রি থেকে বেশি হবে। কথা বুঝতে পারছেন? ভাই আমি বুঝতে পারিনি, কথা কাটে কাটে আসছে, আবার বলবেন একটু? সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ এটা হচ্ছে পূরক কোণের মতোই দুইটা কোণ একই শীর্ষবিন্দুতে মিলিত হয়, কিন্তু পূরক কোণটা হয় 90 ডিগ্রি, আর সন্নিহিত কোণটা হবে দুইটা কোণের সমষ্টি হবে কত, 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে একটু খেয়াল দিয়ে শোনেন, যদি কোনো তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, কোণদ্বয় কি করবে, তাই দুইটা কোণ যদি পরস্পর মিলিত হয় তাইলে একটা সাধারণ বিন্দু চলে আসে না, দুই পাশে দুইটা কোণ হয়। জি ভাইয়া। আচ্ছা কিভাবে, না। আমি 90 ডিগ্রি কোণকে দুইটা ভাগ করলাম, ঠিক আছে, দুইটা যদি ভাগ করি তাহলে এই যে দুইটা কোণ, দুই পাশে দুইটা কোণ হয়। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দুই পাশে দুইটা কোণ হয়, তো এইটা কি বললাম যে দুইটা কোণ যদি পরস্পর মিলিত হয় একটা শীর্ষবিন্দুতে, তাহলে 90 ডিগ্রি যদি দুইটা ভাগ করি তাহলে দুইটা কোণ একটা শীর্ষবিন্দুতে থাকে। তাই কোণদ্বয় সাধারণ বাহুর কি বিপরীত, তাহলে এই যে কোণ দুইটা, ওই যে মাঝখানের যে বাহুটা, ঠিক আছে, এই বাহুর দুই পাশে দুইটা কোণ উৎপন্ন হয় না। জি ভাইয়া। আচ্ছা তাহলে এই যে দুই পাশে দুইটা সাধারণ বাহুর কি, হ্যাঁ, উভয় পাশে যে কোণ উৎপন্ন হয় একে কি বলা হয়, সন্নিহিত কোণ, ঠিক আছে। কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে কি অবস্থান করে, তবে কি ওই কোণদ্বয়কে, ঠিক আছে। আর এই কোণটা হবে কি, এই কোণ দুইটার সমষ্টি হবে কত, 90 ডিগ্রি থেকে বেশি। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। থ্যাংক ইউ। ভাইয়া সংখ্যাটা আরেকটু বলেন। কি বলছেন? ভাইয়া সংখ্যাটা সংখ্যাটা একটু আবার বলেন। সংজ্ঞাটা, আচ্ছা সুন্দর করে সংজ্ঞাটা লিখে নিয়ে রাখতে পারেন। যদি কোনো তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হয়, ঠিক আছে, যদি কোনো তলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, মানে দুই সাইডে দুইটা কোণ, ঠিক আছে, কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এই দুই কোণ দুইটাকে কি বলা হয়, কোণদ্বয় মানে দুইটা কোণ কি কি বলা হয়, সন্নিহিত কোণ। এরপরে আসি আমরা সম্পূরক কোণ। এটা হচ্ছে পূরক কোণের সাথে মিল করে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পূরক কোণের দুইটা পূরক কোণের মান আসছে কত, 90 ডিগ্রি, আর সম্পূরক কোণের দুইটা কোণের মান আসবে 180 ডিগ্রি, ঠিক আছে। এদিকে কিন্তু বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে সম্পূরক কোণের আমরা সংখ্যা কিভাবে বলতে পারি, যদি দুইটি কোণ পরস্পর মিলিত হয় আর এর মান যদি হয় 180 ডিগ্রি, তবে তাকে আমরা কি বলতে পারি, সম্পূরক কোণ। অথবা কি বলতে তাকে পারি, সম্পূরক কোণ বলা হয় ভাইয়া। আচ্ছা তা- অন্যভাবে কিভাবে বলা যায়, দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তবে তাকে কি বলা হয়, সম্পূরক কোণ। এখন যদি আমি, হ্যাঁ, মাহির কোনো কথা বলে না, মাহিরের কাছে আমরা জি ভাইয়া। মাহির বলো যে 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? খাতা কলম আছে? 95 ভাইয়া। 95। থ্যাংক ইউ। আচ্ছা এরপর আমরা একটু কার কাছে যাব, আয়েশা কলি, আপনি একটু বলবেন 95 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আয়েশা কলি। জি ভাইয়া, শুনতে পারি, 95 কথাগুলো কেটে আসতেছে তো তাই ভালো শোনা যাচ্ছে না ভাইয়া। 95 ডিগ্রি কোণের সম্পূরক কোণ পারতেছি না। কত? 95 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি থেকে 95 ডিগ্রি মানে মাইনাস যাবে, তারপর যেটা থাকবে এটা। কেন খাতা কলম নাই? 85। দেখেন, শর্টকাট। হ্যাঁ, এটা ভালো একটা বিষয় আমার মনে আসছে, সেটা হচ্ছে আপনার পরীক্ষা হবে এমসিকিউ, যে এটা থেকে বাজার কত সেটা একদম বলে ফেলতে হবে, ঠিক আছে। আপনি তো এত সময় পাবেন না, আপনি যে এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষার সময় এত সময় তো আপনি পাবেন না, এগুলো মুখে মুখে করা শিখতে হবে,
কথা বুঝতে পারছেন? সাথে সাথে বলতে হবে। এগুলো তো একদম সিম্পল হিসাব। আগে যেটা বলছি এর বিপরীতটা জিজ্ঞেস করছি। তাহলে 85 ডিগ্রির সম্পর্কণ যদি 95 হয়, তাহলে 95 ডিগ্রি সম্পর্কণ 85 ডিগ্রি। আপনি আগেরটা শুনেন নাই? এক তো ইজি প্রশ্ন করলাম, এটা তো একবারেই বলা উচিত ছিল। কথা বুঝতে পারছেন? আশা করি এত সময় কিন্তু পরীক্ষার হলে পাওয়া যাবে না। জি ভাইয়া, মানে কথাগুলো একবার পুরো কাটা কাটা আসতেছে, তাই অ্যান্সার করতে প্রবলেম হচ্ছে। মানে আর কোনো কিছু না বুঝলে আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করতে। মিষ্টি, হ্যাঁ, মিস্ট দীপিকা, দীপিকা বলেন 130 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? 130 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? মিস দীপিকা, দীপিকা আছেন? দীপিকা, আপনি কি আছেন? তাহলে আমরা সামনের দিকে আসছি। আচ্ছা, এরপরে আমি বিপ্রো, আপনি একটু বলেন তো 130 ডিগ্রি কোণের সম্পর্কণ কত? বিপ্রো, রেসপন্স করতে হবে তো। বিপ্রো আপনি বলেন। 50 ডিগ্রি আমি বলে দিলাম। আমরা এবার দেখবো হচ্ছে বিপ্রতীপ কোণ। আমার কথা কি শোনা যাচ্ছে? বিপ্রতীপ কোণ, জি ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। দুইটি সরলরেখা পরস্পর জি ভাইয়া। ছেদ করে, ঠিক আছে? এরকম একটা এরকম আসবে, ঠিক আছে? তাহলে দুইটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে, ঠিক আছে, একটার ভিতর থেকে ভেদ করে কি অপরটার ভিতর চলে যায়। এখন আপনারা কিছু যদি একটু আনইজি ফিল করেন, পরবর্তী ক্লাসে এগুলো ইনশাআল্লাহ আমি দেখাই দেবো প্র্যাকটিক্যাল। কথা বুঝতে পারছেন? এখন একটু সংখ্যাগুলো দেখেন, এগুলো আবার দেখাবো, কোনো সমস্যা নেই, আমি আইকেই দেখাবো। কথা বুঝতে পারছেন? তাহলে বিপ্রতীপ কোণ হচ্ছে কি দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টা কোণ উৎপন্ন হয়? 4টি কোণ উৎপন্ন হয়, চারটা কোণ। ঠিক আছে? তাহলে এদের যে কোণ, হ্যাঁ, একটিকে তার বিপরীত কোণকে বিপরীত কোণ বলা হয়। উপরের কোণকে সোজা সোজা একদম নিচের কোণটাকে বলা হয় বিপরীত কোণ। আবার ডান সাইডটার বিপরীতকে বাম সাইডটাকে কি বলা হয়? বিপরীত কোণ। এরপরে আসি একান্তর কোণ। কি আসবো? একান্তর কোণ। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সমান্তরাল রেখাগুলো বলছি না, এটাকে কি করবে? সমান্তরাল যে দুইটা রেখা, এটাকে অপর আরেকটা কি সরলরেখাকে উপর দিকে ছেদ করে নিচের দিকে যাবে, অথবা নিচ থেকে ছেদ করে কি উপর দিকে যেতে পারে, ঠিক আছে? তাহলে দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যক ভাবে বাঁকা আকৃতির, ঠিক আছে? এই আকৃতিটা কেমন হবে? বাঁকা আকৃতির যদি ছেদ করে, ঠিক আছে? তাহলে ছেদ করার দুই পাশে কোণ উৎপন্ন হবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা যে উৎপন্ন হয় তাকে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়। একান্তর কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। সমান হয়। লিখে রাখেন, একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়, এটা ইম্পর্টেন্ট। একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়। আর অনুরূপ কোণটা এটা হচ্ছে একান্তর কোণের মতোই। অনুরূপ কোণটা একান্তর কোণের মতোই, এটা হচ্ছে দুইটি সমান্তরাল সরল রেখাকে অপর সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে, তাইলে বিপরীত কোণটা হচ্ছে কি বিপরীত পাশে, আর অনুরূপ কোণটা হচ্ছে একই পাশে। দুইটা সমান্তরাল রেখা কি করবে? আরেকটা সরল রেখা তির্যক ভাবে ছেদ করবে। ছেদ করার ফলে বিপরীত কোণটা কি হয়েছে? এর বিপরীত পাশে যে কোণদ্বয়, এটা হচ্ছে কি পরস্পর সমান হয়, আর এই কোণদ্বয়কে কি বলা হয়? একান্তর কোণ, সরি একান্তর কোণ। আর আসছে কি আমরা? অনুরূপ কোণ। তাহলে একান্তর কোণ এবং অনুরূপ কোণের চিত্র একই, শুধু পার্থক্য কি? একান্তর কোণের ক্ষেত্রে হচ্ছে বিপরীত পাশের কোণ দুইটা, আর অনুরূপ কোণ হয়েছে একই পাশে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এরপরে আমরা চলে আসি ত্রিভুজ। ত্রিভুজের সঙ্গে আমরা সবাই জানি, কিন্তু এখন আলোচনা করতে এর জন্য আবার বলতেছি, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, অথবা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়?
ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ বলা হয়। আচ্ছা, তাহলে আমি একটু পড়ানোর আগে মনি আহমেদ আপনি একটু বলবেন। মনি আহমেদ, জি ভাইয়া। আচ্ছা আপনি একটু বলবেন যে বাহুবেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন যে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার দুইটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তার আবার মা- প্রশ্নটা আবার শুনেন। সরি সমবাহু সরি সমবাহু ত্রিভুজ কাকে বলে? দ্বিবাহু এটা সমবাহু হচ্ছে 3টা বাহু সমান থাকবে। আচ্ছা, তাহলে আমি একটু Sorry. একবার বলে যাই। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু আর ত্রিভুজ। বিষমবাহু তাহলে ত্রিভুজ সমবাহু হচ্ছে 3টা বাহু কি হবে? সমবাহু ত্রিভুজের সমান সমান হবে। সমান। ঠিক আছে, এগুলো আপনারা চতুর্থ শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে পড়ে আসছেন। বিভিন্ন ত্রিভুজের বৈশিষ্ট্য আপনারা পড়ে আসছেন। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজের একটা কমন একটা বৈশিষ্ট্য আমি বলে দেব, ত্রিভুজটা যে ত্রিভুজ হোক, ঠিক আছে, একটা কমন একটা 3টে বৈশিষ্ট্য বাহু একটু হবে। লিখে রাখেন, এটা একটু লিখে রাখেন। 3টি কোণ থাকবে। আচ্ছা, 3টি কোণ থাকবে, এটাও ভালো। আরো একটা আমি 3টে প্রশ্ন বলি। বাহু থাকবে। ঠিক আছে, 3টি বাহু থাকবে, ভালো কথা। এটা একটু লিখে রাখেন, সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 আবার সমকোণ। একবার বলেন। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার বলছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এইটা হচ্ছে ত্রিভুজটার আকৃতি যেমন হোক, যে কোনো ত্রিভুজের। ঠিক আছে, একটা কমন বৈশিষ্ট্য কি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 180 ডিগ্রি হবে। বা 180 ডিগ্রি বা 2 2 সমকোণ। সমকোণ। মনে থাকবে, এটা কিন্তু জি ইম্পর্টেন্ট, ভাইয়া। এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজ বললাম, 3টা বাহু সমান। সমদ্বিবাহু, দ্বি মানে হচ্ছে 2, ঠিক আছে, 2টা বাহু তাহলে সমান হবে। জি 2টা বাহু ভাইয়া। সমান। আর বিষমবাহু ত্রিভুজের এই 3টে বাহু একটা কি? বাহু সমান হবে না। অসমান। কোনটা বাহুর সাথে কোনটা বাহুর কোনো মিল নেই। সমান হবে না। ঠিক আছে, আচ্ছা, জি তাহলে ভাইয়া। জি এরপর ভাইয়া। যদি আমরা আসি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণই কি এক সমকোণ থেকে ছোট। এক সমকোণ হবে না। ঠিক আছে, তাইলে সূক্ষ্মকোণী ত্রিভুজের হবে কি, 3টা যদি কোণ থাকে ত্রিভুজে, এই 3টা কোণের মান হবে কি, প্রত্যেকটা মান হবে 90 ডিগ্রি মানের থেকে কি, 90 ডিগ্রি থেকে কম। ছোট। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে যে ত্রিভুজে, ঠিক আছে, একটি কোণ কি থাকে? স্থূলকোণ। তাহলে স্থূলকোণের মান কত? 90 ডিগ্রি থেকে এর বেশি। আর নূর মোহাম্মদ বলেছিল কি যে এটা হচ্ছে ভাইয়া কথা ভাইয়া আমি কিছু বোঝা শুনতে যাইতেছে পাচ্ছি না। না। কথা বোঝা যাচ্ছে না, তাই তো? এবার শোনা ভাইয়া যাচ্ছে? সবার কিন্তু আপনারটা শুধু বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখি কি করা যায়, কথা শোনা যাচ্ছে না। ভাই এখন বোঝা যাইতেছে, আনমিউট যখন আচ্ছা হইতেছে তখন আচ্ছা সমস্যা হইতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের মান আমরা জানি, এটা হবে কি, এক সমকোণের চেয়ে বড় আর 2 সমকোণের চেয়ে ছোট। তাহলে স্থূলকোণী ত্রিভুজটা কি হবে সংখ্যাটা, যে একটা কোণের মান কত হবে? 90 ডিগ্রি একটি থেকে মান বড়। 90 ডিগ্রি 90 থেকে ডিগ্রি থেকে বেশি। বেশি হবে, আর 180 ডিগ্রি থেকে ছোট হবে। কম। ঠিক আছে, তাহলে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড়, তাকে কি বলা হয়? স্থূলকোণী ত্রিভুজ বলে। এরপর যদি আসি সমকোণী ত্রিভুজ, একদম সিম্পল, যে ত্রিভুজের একটি কোণের মান কত? 90 ডিগ্রি, তাকে 90 কি বলা ডিগ্রি। হয়? 90 জি ডিগ্রি। ভাইয়া। সমকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, অথবা এটা আরো একটা সংখ্যা বলা যায়, সেটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ গেল, সমকোণী সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি? অভিমুখ। এটা একটু লিখে রাখেন, সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। আর সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের কি একটিকে বলা হয় ভূমি, আর একটাকে বলা হয় লম্ব। এটা লম্ব। আপনারা সবাই জানেন, নিচেরটাকে বলা হয় ভূমি, উপরেরটাকে কি বলা হয়? লম্ব। আচ্ছা, এরপরে আরেকটা আমি একটু প্রশ্ন করি, যদি বুঝে থাকেন তাহলে আপনারা অ্যান্সার করতে পারবেন। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজটার আসলে কেমন? ভাইয়া বুঝলাম না। বুঝেন না? একটু না বোঝার মতো করেই বলছি। সমকোণী ত্রিভুজের অতিভুজের আকৃতি কেমন? এবার বুঝতে মানে পারছেন? 2টা বাহু থেকে বড়।
হ্যাঁ? ভাই এটা হচ্ছে তির্যক ভাবে উপরের থেকে নিচের দিকে আচ্ছা আসবে, মানে আচ্ছা, একটু আপনি একটু বক্র প্রশ্নটা দেখেন। ভাইয়া অপর দুইটি বাহুর যোগফল। অপর দুইটি বাহুর যোগফল। যোগফল অপর দুইটি বাহুর যোগফল না। আচ্ছা, একটু প্রশ্ন ঘুরে ফিরে আসে। এবার পারবেন লম্বের বিপরীত বাহু। আচ্ছা, এবার আমি দেখেন, এবার যদি আমি প্রশ্নটা করি, এই একই প্রশ্ন, অ্যান্সার একই, প্রশ্নটা একটু সহজভাবে করলে আপনারা বলতে পারবেন। সমকোণী ত্রিভুজের কোন বাহুটি বৃহত্তম বা বড়? অতিভুজ। কথা বুঝতে পারছেন? আজকের প্রশ্নটা মানে এটা। ওই দুইটি বাহুর যোগফল অপেক্ষা বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে একটু পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল, এটা কি আপনাদের মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, যদি মনে না থাকে পিথাগোরাসের উপপাদ্যটা একটু লিখে রাখেন। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, আগে লেখেন, সূত্রটা লেখেন। ভাইয়া কিছুই শোনা যাচ্ছে না। কিছুই শোনা যাচ্ছে না? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, দ্বিতীয়ত নেট প্রবলেমে আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। হেডফোন আছে নাকি? জোরে বলবো, লাউডলি? হেডফোন আছে? হেডফোন আছে? আচ্ছা, দেখি আপনারা যাতে শুনতে পারেন সেই ব্যবস্থা করা যায় কিনা, ঠিক আছে? নয়টা দশে, 9:10 শেষ করবো। আচ্ছা, হ্যাঁ, এবার কথা শুনতে পারছেন? ক্লিয়ার? এবার কি কথা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, আসলে এটা আমার একটু জন্য সমস্যা হয়ে যায়, এর জন্য আসলে এটা আমি ব্যবহার করি না, কিন্তু আপনারা মনে হয় ক্লিয়ার শুনতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে পিথাগোরাসের আসলে উপপাদ্যটা কি ছিল সবাই জানেন? যদি একদম ক্লিয়ার কেউ বলতে পারেন তাহলে শেয়ার করতে পারেন সে। পিথাগোরাসের আসলে উপপাদ্যটা কি ছিল? একজন? না না না, এটা না, এটা না, এটা না। আচ্ছা, এটা তো সূত্র। আসলে আমি একটু সংজ্ঞাটা জানতে চাই। সংজ্ঞাটা একটু বলবেন? আচ্ছা, আচ্ছা আমি বলে দিচ্ছি। একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ সবাই আঁকেন। সবাই একটি সমকোণী ত্রিভুজ আঁকেন। লম্বটার নাম দেন এবি, আর ভূমি অক্ষে যে অতিভুজটা যে জায়গায় মিলিত হয়েছে এটার নাম দেন সি। একটা সমকোণী ত্রিভুজ আঁকছেন সবাই? আচ্ছা, সমকোণী ত্রিভুজের দেন লম্ব একদম উপরে দেন এ, আর সমকোণ যে জায়গায় কোণটা উৎপন্ন হয়েছে এটা দেন বি। এরপরে দেন ডানে অথবা বামে যে পাশে আপনারা আঁকছেন সেই পাশে দেন সি। তাহলে একটা সমকোণ। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন দেখেন, আমার আমার তো সবাইকে নিয়ে যেতে হবে। আমি তো বলছি যে সবাই, দু একজন হয়তো বা পারেন, আমার সবাইকে নিয়ে যেতে হবে, এর জন্য আমি সংজ্ঞা বলতেছি, সূত্রেও আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। একটি সমকোণী ত্রিভুজের, লিখতে পারেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। লিখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজটা আছে না যেটা, এইটার উপর আমরা কি করব, বর্গক্ষেত্র অঙ্কন করব। যদি অঙ্কন করি তাহলে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কথা কি এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা যারা শোনে না হয়তো তারা নেই, আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার একটু লেখেন তাইলে। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সমষ্টি মানে হচ্ছে কত? যোগফল। তাহলে সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি? অতিভুজের স্কয়ার, ঠিক আছে? তাহলে আচ্ছা বর্গের কথা কিন্তু এর আগের ক্লাসে আমি বলছি। এ স্কয়ার মানে হচ্ছে বর্গ, এ স্কয়ার মানে কি? বর্গ। কিউব মানে ঘন। তাহলে বর্গ বলছি, তাহলে অতিভুজের স্কয়ার লেখেন। অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা এখন ওই অনেকে যেটা বলছেন যে এবি স্কয়ার বিসি স্কয়ার, এখন আচ্ছা ওইটা হচ্ছে, এখন সবাই যে এবি দিয়ে লাগবে এমন তো কথা নাই, অন্য আরেকজন তো অন্য দিয়েও লিখতে পারে। এখন কেউ তো উপরে বি দিতে পারে, নিচে সি দিতে পারে, পাশে ডি দিতে পারে। এর জন্য আমাদের শিখতে হবে কি? অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? অতিভুজ স্কয়ার প্লাস সমান সমান কি? ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আপনারা যেভাবে চিত্র আঁকছেন সেইভাবে সেটা দিয়ে দেন নিজের মতো করে। আচ্ছা সংজ্ঞাটা আবার একবার বলবো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এইটা সংজ্ঞা লেখার সময় এটা লিখবো, কিন্তু এই যে বর্গক্ষেত্র বলছি এটা জাস্ট স্কয়ার দিলেই তো বর্গ হয়ে যায়, তার অঙ্কন করার প্রয়োজন হয় না। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অপর যে দুইটা বাহু আছে, লম্ব আছে একটা, ভূমি আছে একটা, এর যদি আমরা বর্গ করি, ঠিক আছে, এই দুইটা যোগফল আর অতিভুজের বর্গফল বর্গ, এই দুইটা হবে কি? সমান। তাহলে পরিষ্কার কথা, আমরা মনে রাখার জন্য কোনটা মনে রাখবো? ভূমির স্কয়ার আর কি লম্বর স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার, অথবা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে থাকবে? আচ্ছা এরপরে একটা ইম্পর্টেন্ট কিছু টিপস এগুলো লিখে রাখেন। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বলছিলাম সমান, আর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবেন। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান এবং মান হচ্ছে কত? এটা আপনার সমান ভাগে ভাগ করেন, 180 কি কত হয়? 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা, এখন যদি পরীক্ষায় এটা আমি বললাম, কিন্তু পরীক্ষায় আসলো যে সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত? সিম্পল কিন্তু 60 ডিগ্রি। এটা কিন্তু আমি বলি নাই, অথবা আপনারাও পড়েন নাই, এইভাবে কিন্তু আসতে পারে, একটু ঘুরে ফিরে আসবে। এখন হচ্ছে ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এইটার যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা লিখে রাখেন, আমাদের অঙ্কে এগুলো লাগবে। সূত্রটা মুখস্থ করবেন। কথা বুঝতে পারছেন? সূত্র তো মুখস্থর কোনো বিকল্প নাই, আছে? আচ্ছা তাহলে সূত্রটা একটু লিখে রাখেন। হ্যাঁ, 3√4 নিচে 4 ব্র্যাকেট দিয়ে বাহিরে লেখেন a স্কয়ার, এর হয়েছে হোল a স্কয়ার, ব্র্যাকেট দিয়ে বাহিরে লিখবেন a স্কয়ার। কথা বুঝতে পারছেন? √3/4 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবেন, বাহিরে লিখবেন a স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিসের সূত্র? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা ভালো করে লিখে রাখেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপরে পরিসীমা নির্ণয়ের সূত্রটা জানতে হবে না? ঠিক আছে, দৈর্ঘ্যটা সাধারণত a ধরা হয়, তাহলে পরিসীমা হইবে থ্রাইস a। সমবাহু ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু থ্রাইস a। সমবাহু ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু থ্রাইস a। তাহলে আমি একটা অঙ্ক দেবো, একটু এখনই করে দেবেন আপনারা। আচ্ছা আবার বলছি, যে বোঝেন না আবার শুনেন।
কিন্তু এই যে 6 জন গেল কোথায়, না বলেই চলে গেল। আমার ক্লাস হয়তো ভালো লাগে না। আমি কি বলছিলাম, যদি কারো কোনো সমস্যা থাকে আচ্ছা 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 আচ্ছা, রুটের মান হচ্ছে হাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুটের মান হচ্ছে হাফ। এখন আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4, √3/4 ব্র্যাকেট দিয়ে আটকাবেন, বাহিরে লিখবেন a²। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর সবার কাছে আছে, √3 দিলে মান বের হয়ে আসবে, ভাগ দেবেন 4, বের হয়ে আসবে। আর এর মানটা আমি এখন বলে দেব, ঠিক আছে, একদম সিম্পল। যদি আচ্ছা, আর পরিসীমা নির্ণয়ের সূত্র কি? নূর মোহাম্মদ থ্রাইসে। আসলে আমি একটা অঙ্ক দিই, আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি, দেখি কেমন হয়। আচ্ছা, এখন তাহলে আমি বললাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। পরিসীমা আর ক্ষেত্রফলটা একটু বের করেন, পরিসীমা এবং ক্ষেত্রফল। হ্যাঁ, কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। সবাই কমেন্টে শোনেন, যদি কারো না হয় সেটা ভুল লিখবেন, যেটা হয়েছে সেটা লিখবেন, এই যে কোনো ইয়ে নেই, ঠিক আছে। এই পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা নেই। 15.59। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যার আচ্ছা হয় না কার সেটা বলেন, এই অ্যান্সার হয় না কার বলেন, এই অ্যান্সার হয় না কার, তাকে আমরা হেল্প করব। হয় না কার, আমি জিজ্ঞেস করছি এই অ্যান্সার হয় না কার। পরিসীমা 18। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে সহজ। থেরাইসে 3 আর এর মান বলছি কত, বাহুর মান কত 6, তাহলে 3 6 18। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় হয় নাই কার, আমি তাকে একটু দেখতে চাই, হয় নাই কার এইটা। এই মানটা হয় নাই কার। সবার হয়েছে তাই তো? কথা বলেন একটু আপনারা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের কথা কি বলছিলাম, যে দুইটা বাহু সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু ছিল কি সমান, তাহলে এই ত্রিভুজের দুইটা মধ্যমা আছে, ঠিক আছে। দুইটা কি আছে, মধ্যমা আছে, মানে মধ্য ভাগ করা যায়, ডিভাইড করা যায়, এই মধ্যমা মানও কি হয়, সমান হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু লেখেন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রগুলো আমরা লিখি, একটু লিখে নেন। সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এটা খেয়াল দিয়ে আগে শোনেন। সমান সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান, তাহলে দুইটা বাহু হচ্ছে কি সমান। তাহলে এই যে সমান বাহু দুইটা নিচে ভূমির সাথে মিলিত হইল, এই যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ দুইটার মান কি হয়, সমান হয়, ঠিক আছে। এবং সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি সমান, ঠিক আছে। কথা বুঝতে পারছেন?
আর বি হচ্ছে অসমান বাহু, তাহলে একটা বাহু আছে অসমান। আচ্ছা আবার বলবো, দুইবার তিনবার করে বলবে, কোনো সমস্যা নাই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বলছিলাম কি বাহু দুইটা বাহু সমান, ঠিক আছে, দুইটা বাহু সমান। তাহলে দুইটা বাহু যদি সমান হয়, দুইটা কোণ সমান। দুইটা বাহু ভূমির সাথে মিলিত হয়, এই যে দুইটা কোণ উৎপন্ন হয়, এই কোণ দুইটাও হয় কি সমান, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে রাখবো। আর একটা বাহু আছে কি অসমান, এই অসমান বাহুটা আমরা ধরলাম বি, অসমান বাহুটা কি বি, আর সমান সমান বাহুটা আমরা ধরলাম এ, ঠিক আছে। তাহলে সূত্রটা একটু লেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে অসমান বাহু যেটা, এটা হচ্ছে বি, আর সমান সমান বাহুটা আমরা কি ধরলাম এ। তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বি বাই 4, উপরে বি নিচে 4, বি বাই 4। এরপর বড় একটা রুট দেন, রুট ওভার এর ভিতরে থাকবে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এগুলো থাকবে রুটের ভিতরে, ঠিক আছে। আচ্ছা কমেন্টে একজন একটু সূত্রটা লিখতে পারবেন? নূর মোহাম্মদ কমেন্টে একটু সূত্রটা লিখে দাও, মেসেজ অপশনে একটু সূত্রটা লিখে দাও, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা আমরা আজকে ত্রিভুজটা শেষ করবো, ত্রিভুজের কি কি প্রশ্ন আসে এগুলো বলে ফেলবো, ঠিক আছে। একটু দ্রুত করতে হবে, কমেন্টে লেখো। আচ্ছা আমরা সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে। তাহলে আর একবার একটু বলে আসি, সেটা হচ্ছে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, সাথে সাথে বলতে হবে সবাই, ঠিক আছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, তিনটা বাহু থাকে, এই যে দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। লিখে রাখতে পারেন, একটু সংক্ষেপে লিখে রাখেন কথাগুলো। ত্রিভুজের ভূমির বিপরীত দিকের বিন্দুর নাম কি শীর্ষবিন্দু। ত্রিভুজের ভূমির বিপরীত দিকের, ত্রিভুজের ভূমির বিপরীত দিকের বিন্দুর নাম শীর্ষবিন্দু। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ অন্য যে কোনো বাহু অপেক্ষা বৃহত্তর। সমকোণী ত্রিভুজের, দেখেন এই প্রশ্নটা কিন্তু আমি আগেও বলে আসছি, এই জায়গায় একটু আবার ঘুরেই বলতেছি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ অন্য যে কোনো বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে, ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা হয়তো বুঝেন না, আবার ক্লিয়ার করছি। ত্রিভুজের যে কোনো কোণ এক বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, অন্তস্থ হচ্ছে আগে যে ত্রিভুজটা ছিল এর ভিতরের কোণ, আর বহিস্থ কোণ হচ্ছে রেখাটা বাহুটা বর্ধিত করার পরে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে কি বহিস্থ কোণ। আবার একটু খেয়াল দিয়ে শোনেন, ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ভিতরে যে দুইটা কোণ থাকে এইটা কি সমষ্টির সমান হয়। কোন ত্রিভুজের প্রত্যেক বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, কোন ত্রিভুজের কি করব, প্রত্যেকটা বাহু উভয় দিকে বর্ধিত করব, প্রত্যেকটা বাহু কি করব আমরা বর্ধিত করব। যদি বর্ধিত করি তাইলে হয় কি, যে 6টি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 8 সমকোণ। আবার শোনেন, বুঝতে পারেন নাই? আমরা তো তিনটে বাহু, প্রত্যেকটা বাহু বর্ধিত করব, তিনটে হবে কেন, উভয় দিকে রেখাগুলো সব দিকে এরকম বাড়াই দেয়, তাহলে 6টা হয়ে যায় না। আর এই 6টা কোণের মান হয় কত ডিগ্রি, কয় সমকোণ, 8 সমকোণ। কয় সমকোণ, 8 সমকোণ। এই 6টা কোণের মান হয় কত, 8 সমকোণ। আর যদি মানে বলি তাইলে 8 নং কত, 72, 420 ডিগ্রি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে কি প্রশ্ন আসছে
হ্যাঁ, একটু লিখে নাও। এই প্রশ্ন কিন্তু ঘুরাই ফিরে আসবে, কথা বুঝতে পারছেন আপনারা? একটু মাথায় রাখতে হবে কিন্তু। সিম্পলি আপনার সম্ভবত ত্রিভুজ ছোটবেলা থেকে করে আসছেন, কিন্তু পরীক্ষায় ওইটা থেকেই প্রশ্ন আসবে, একটু ঘুরেই আসবে, জাস্ট একটু কি করবে, পরিবর্তন করে দেবে। আচ্ছা, 8 সমকোণ, এখন এই জায়গায় 8 সমকোণ আমি বলে দিলাম, পরীক্ষা আসলে 8 এটার মান কত ডিগ্রিতে আসলো, পারবেন না? আচ্ছা আচ্ছা, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবর্তী সংযোগ সরলরেখাকে বলা হয় আছে মধ্যমা। একটা ত্রিভুজ অঙ্কন করলাম, উপরের বিন্দু থেকে শীর্ষবিন্দু বলছি না, উপরের যে বিপরীত যে কোণটা থাকে ওটা হচ্ছে শীর্ষবিন্দু, এইটা থেকে নিচে ভূমিতে যে একটা লম্ব আঁকি এটাকে বলা হয় মধ্যমা। কি করে? এই মধ্যে অবস্থান করে এবং দুইটা ভাগে বিভক্ত করে। ত্রিভুজের 3টি মধ্যমা হয়। একটা ত্রিভুজের মধ্যমা হয় কয়টা? 3টা, কারণ 3টা বিন্দু আছে, 3টা থেকে যেমন লম্ব আঁকি 3টা হয় মধ্যমা, ঠিক আছে? এগুলো হচ্ছে সমবিন্দু, তাহলে মধ্যমা দ্বয় কি হয়? ত্রয়। মধ্যমা হয় কয়টা? 3টা না? আর সমদ্বিবাহুর ক্ষেত্রে হয় 2টা, তাহলে এটার মান হয় কত? 2.1। হ্যাঁ, একটু মিউট করে রাখো। এরকম একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একটু লিখে রাখো। ত্রিভুজের 3 বাহু, ত্রিভুজের 3 বাহু কমা উহার অন্তবৃত্তের, অন্তবৃত্তের হচ্ছে কি হবে? অন্তবৃত্তের কি হয়? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ত্রিভুজের 3 বাহু উহার অন্তবৃত্তের হয় স্পর্শক। উত্তর কি হবে? স্পর্শক। একটা অঙ্ক একটু আপনারা লিখবেন, ঠিক আছে? একটা সিম্পল একটা অঙ্ক দেবো, এটা অঙ্কটা একটু লিখবেন। হ্যাঁ, পরের ক্লাসে ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ার করা হবে এবং লিখেও দেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে b/4 b/4, দেখছেন? আচ্ছা, √ দিয়ে ভিতরে সব থাকবে 4a² - b²। একটা হোমওয়ার্ক দেই, ঠিক আছে? আচ্ছা, একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক না দিলে হয় না, একটা হোমওয়ার্ক লেখেন, সবাই প্রশ্ন লেখেন। এটা কিছু আংশিক কিছু প্রশ্ন বলে দেওয়ার বাকি আছে, এগুলো পরবর্তী ক্লাসে আমি অবশ্যই বলে দেবো, মনে করবেন। যে ত্রিভুজ সংক্রান্ত কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? মনে করাই দেবেন আমাকে। কিছু হোমওয়ার্ক দিই, একটু প্রশ্নগুলো লেখেন। আমি যে সূত্রগুলো দিয়ে দিয়েছি এইগুলো থেকে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো সবাই জানা আছে, কারণ আসলে আমি বলি নাই। একটি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজটা যে মাপের হইতে পারে, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। এটা তো একদম সিম্পল, ঠিক আছে? এটা দিয়েও আসে না এমন না, এটাও একটু লিখে রাখেন। আর সমবাহু বললাম, সমদ্বিবাহু বললাম, একটু আপনারা কিছু প্রশ্ন লিখে রাখেন, হোমওয়ার্ক। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 1, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং ত্রিভুজ 13 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার, একটি সমকোণী ত্রিভুজের ভূমি, আমি মিটারে দিছি তো, আমি যেটা
আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা তাহলে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার, সেন্টিমিটার তো আমি দেইনি, আমি দিয়েছি মিটারে, ঠিক আছে, এবং অতিভুজ 13 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? তেরো মিটার, 13 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? এইটা সবাই বাসায় করে রাখবেন, পরবর্তী ক্লাসে সবাই ছবি তুলে রাখবেন, ছবি সিন করবেন, ঠিক আছে, আমি সবারটা দেখব। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং অতিভুজ 13 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? সিম্পল প্রশ্ন এর সাথে দিয়ে দেই। আরেকটা একই প্রশ্ন, একই আমরা একটা বললে আরেকটা পারবো। নাম্বার 2, একটি সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 16 মিটার এবং অতিভুজ 20 মিটার হলে এর উচ্চতা কত? একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 16 মিটার এবং অতিভুজ 20 মিটার হলে এর উচ্চতা কত? এবং অতিভুজ 20 মিটার হলে এর উচ্চতা কত? আগে যে অঙ্কটা দিয়েছি এইটার একটা অংশ, জাস্ট কথা বুঝতে পারছেন? 1 নম্বর যে অঙ্কটা দিয়েছি, এখন আমি বলে দেব তো এখনই দিতে পারি, এটা বললাম না, ঠিক আছে। আর একটা সিম্পল অঙ্ক দিই, সেটা হচ্ছে নাম্বার 3, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার, সেন্টিমিটারে না দিলে আবার রাগ করবা না যে স্যার সেন্টিমিটারের অঙ্ক দিল না, ঠিক আছে। সেন্টিমিটারের অঙ্ক না, একদম ইজি, পানির মতো। একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং এর উচ্চতা 5 সেন্টিমিটার ফলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কত? অ্যান্সারই বলে দিয়েছি। আচ্ছা যাই হোক, এটা দেখে এটা পরের দিন আমরা সবাই কিন্তু খাতায় করে রাখবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্লাস কি আর কন্টিনিউ করব? হ্যাঁ বলেন, আবার বলেন, একজন করে বলেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই পাবেন, পাবেন 2 দিনের ভিতরে পাবেন। আচ্ছা আচ্ছা পাবেন, অন্য সঙ্গে সব পাইছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটাও পাবেন, সমস্যা নেই। এখন আজকে যে আলোচনাটা করলাম একদম বেসিক লেভেলের, কিন্তু এবার যতদূর সম্ভব এই থেকে কি ধরনের একটু প্রশ্ন ঘুরেই আসতে পারে এগুলো বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এখন এইগুলো বাসায় আবার একটু দেখতে হবে। এখন আপনাদের জন্য হচ্ছে মেইন বইয়ের কোনো বিকল্প নাই, কথা বলছেন, জ্যামিতি বই অবশ্যই বাসায় আছে, এটা একটু দেখবেন খুলে, কথা বলছেন। আর এই যে ক্ষেত্রফল নির্ণয় দিলাম, এগুলো একটু পড়বেন, করে রাখবেন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখবেন। তাহলে আচ্ছা লাস্ট কোশ্চেনটা তো উত্তরই বলে দেওয়া হয়ে গেল। আচ্ছা, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং এর উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং এর উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? মেজবা, মেজবা মিউট করতে, মিউট করছি। আপনার